মা, তোমরা কি পাগল হয়ে গেল? তোমরা কিভাবে পারছো বাড়ির কাজের মহিলা ছেলের সাথে আমাকে বিয়ে দিতে? আমি তো তোমাদের একমাত্র আদরের মেয়ে, তাই না? আমাকে তোমরা কি পাইছো? আমি কোনো কাজের মহিলার ছেলেকে বিয়ে করতে পারবো না। সে নিজেও আমাদের বাড়িতে কাজ করে। তোমরা কিভাবে পারবে মানুষের কাছে পরিচয় করিয়ে দিতে? মানুষকে কিভাবে বলবে তুমি যে তোমার আদরের মেয়েকে কাজের লোকের সাথে বিয়ে দিচ্ছ? তখন মান সম্মান কি যাবে না? অরিতের কথা শুনে তার মা আমেনা বেগম চুপ হয়ে গেল। তিনি কি বলবে বুঝতে পারছে না। তার মনে এক আকাশ বিশাল মন খারাপের বিরহ আর কষ্টের সুবিশাল কালো মেঘ জমেছে। সেই কালো মেঘ হতে চোখের কোণা দিয়ে কয়েক ফোঁটা জলও গড়িয়ে পড়েছে। তবুও তিনি নিরুপায়। দোষটা যে তাদের এমনটাও ভাবা যায় না। দোষ অরিত্রিরও আছে। অরিত্রি বিছানার উপর থেকে দামি বেনারসিটা ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরের উপরে। আমেনা বেগম তখনও চুপ। মেয়েটা কেঁদে কেঁদে চোখ দুটো লাল বর্ণ করে ফেলেছে, কিন্তু তবুও তার কথা শোনার জন্য কেউ নেই। আমিনা বেগম নিজেকে শক্ত করে শাড়িটার কাছে যায়, বিছানায় উঠিয়ে অরিত্রির হাত ধরে। গম্ভীর গলাতে আমিনা বেগম বলল, রাগ দেখাচ্ছিস কেন? তোর মতো মেয়েকে সে ছাড়া আর কে বিয়ে করবে? তবুও তোর বিয়ের দিনেই সে বিয়ে করতে রাজি হয়েছে। অন্য কোনো ছেলে হলে কখনোই তোকে বিয়ে করতো না। তাই চুপচাপ তোর বাবা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা মেনে নিলে তোর জন্যই ভালো। দরকার হলে আমি মরে যাব, তবু আমি ওই ছোট লোক গরিব কাজের ছেলেকে কখনো বিয়ে করব না। চলে যাও রুম থেকে, আমার মরা মুখ দেখবা। যাও বলছি। সময় হয়ে গেছে। তোর বাবা আসার আগে তোকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিই। মানুষজন কম আছে, বিয়েটা ঠিকঠাক ভাবে হতে হবে। মিডিয়ার লোক কিন্তু এখনো জানে না। সাব্বিরের পরিবারের লোক আসার আগে যা বলছি কর। অরিত্রি বসা থেকে উঠে দাঁড়ালো, তার মায়ের পা জড়িয়ে ধরে। আমিনা বেগম চোখ বন্ধ করে নেয়। অরিত্রি ফুপিয়ে কাঁদতে থাকে। মা, তোমার পায়ে পড়ি, আমাকে ওই গরিব খ্যাত ছোট লোক কাজের মহিলার ছেলেকে তার সাথে বিয়ে দিও না। আমাকে নিয়ে সমস্যা তো, আমি সব ঠিক করে নেব। আমাকে আমার মতো বিয়ে করতে দাও প্লিজ। মা, কথা শোনো একবার। চুপ কর, পা ছাড় আমার। এমন একটা কাজ করেছিস তুই, এখন বলছিস তুই সব ঠিক করে নিবি? কি পাইছিস? হ্যাঁ, তোর যেমন নিজেকে খেলনা মনে হয়, আমাদেরকেও কি তোর খেলনা মনে হচ্ছে? যা করেছিস তুই, তার জন্য তোর বাবা এইটাই করছে। তোর সাপোর্ট করতাম সব কিছুতেই। তোর জন্য আমার কত কথা শুনতে হয়েছে জানিস? তোর বাবাকে সাব্বিরের বাড়ির লোকেরা কত কথা শোনালো। এরপরেও কি তুই বলছিস ঠিক করে নিবি? কেন করেছিস এমন? একবারও কি আমাদের কথা ভাবলি না? অরিত্রি চুপ হয়ে যায়। সে এখন বুঝে গিয়েছে কোনোভাবে সে তার বাবার সিদ্ধান্ত বদলাতে পারবে না। আমিনা বেগম বসা থেকে উঠে দাঁড়ালো। এমন সময় অরিত্রির ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে নিবিড় ফোন করেছে। অরিত্রি ফোনটা ধরতে যাবে, তার আগেই আমিনা বেগম ফোনটা হাতে নিয়ে রিসিভ করে। ফোনটা স্পিকারে দিতেই ওপাশ থেকে নিবিড় বলে, অরিত্রি, সবকিছু ঠিক আছে, আমি কিন্তু রেডি। এবার আমাদের বিয়ে কেউ আটকাতে পারবে না। আমি তোমাদের বাসায় আসছি। দেখো বাবা, অরিত্রীকে ভুলে যাও। তোমরা যা করেছো তাতে তোমরা কি ভেবেছো যে এক হতে পারবে? অরিত্রীর বাবাকে চিনো না, তিনি যেমন নরম তার থেকে বেশি জেদ। তোমাদের কয়েকদিনের ভালো লাগার কাজকে তিনি কখনোই মেনে নিবে না। জিদ করে অরিত্রীকে এখনই বিয়ে দিচ্ছে। দয়া করে এখানে এসে আর সিন ক্রিয়েট করবা না। আমি তোমাকে আগেও বলছি, অরিত্রীর বাবা কখনো সম্পর্ক মেনে নিবে না। নিজের জিদকে সবসময় তিনি এগিয়ে রাখে। তিনি চাইলে বড়লোক ঘরের সুদর্শন ছেলেকে অরিত্রীর বর বানাতে পারে, কিন্তু তার জিদ চেপেছে তোমাদের কাজের ওপর। তোমরা যা করেছো সেটার শাস্তি অরিত্রী পাচ্ছে। কাজের ছেলের সাথে তার বিয়ে হবে এখন, এটাই তার সিদ্ধান্ত, যেটা অরিত্রীর জন্য শাস্তি। ফোন রাখো। আমিনা বেগম ফোন কেটে দিয়ে বন্ধ করে দেয়। অরিত্রি ফোনটা নিতে চেয়েও পারে না। আমিনা বেগম ফোনটা নিজের কাছে রাখে। তারপর অরিত্রির হাত ধরে তাকে দাঁড় করিয়ে শাড়ি পরানো শুরু করে। অরিত্রি আর কোনো কথা বলে না, চুপচাপ সে ফুপিয়ে কেঁদে চলেছে। অরিত্রি চোখ বন্ধ করে আর এ কদিনের সব ঘটনা সে কল্পনা করতে থাকে।
নিবিড় হলো অরিত্রীর বয়ফ্রেন্ড। অরিত্রী হলো বাংলাদেশের একজন বড় বিজনেসম্যানের মেয়ে। অরিত্রীর বাবা মেহরাব সাহেব একজন টপ বিজনেসম্যান। অরিত্রীর পরিবারটা একান্নবর্তী পরিবার। তবে অরিত্রী তার মা বাবার একটা মাত্র সন্তান। বড্ড আদরে বড় হয়েছে সে। সোনা চামচ মুখে নিয়ে বড় হয়েছে বলা যায়। তার বাবার থেকে আমিনা বেগম তার মেয়েকে অনেক বেশি আদর করত। কিন্তু মেয়েটা যে বকে যাবে কে জানতো। দেখতে তো অরিত্রী সুন্দরী বটেই, সাথে রূপ, টাকা, ক্ষমতা নিয়ে বেশ অহংকারও আছে তার। মেহরাব সাহেব তার বিজনেস পার্টনার আকাশের ছেলে সাব্বিরের সাথে অরিত্রীর বিয়ে ঠিক করে। সবকিছু ঠিক ছিল, বিয়ে অরিত্রী করতে পারবে না সেটা তার মাকে বলেছিল, কিন্তু তার মা কিছুই করতে পারেনি। অরিত্রীর বাবাকে বলেছিল, মেয়ে তো সাব্বিরকে বিয়ে করতে চায় না, সে একজনকে ভালোবাসে। এসব ভালোবাসা বিয়ের আগে দুই একটা থাকে, সব কিছু ধরতে হয় না। আমার মেয়ের বিয়ে আমি আমার মতো করেই দেবো। এসব নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। হয় মেয়েকে বোঝাও, নয়তো আমাকে আরও কঠোর করতে হবে। সম্পর্কটা আমার জন্য খুবই প্রয়োজন। আর তাছাড়া সাব্বির ছেলেটা দেখতেও বেশ, আবার স্টাইলিশ। আকাশ সাহেবের সাথে আমি একটা প্রজেক্টে কাজ করছি। সেই প্রজেক্টে আকাশ একা নিতে চায়, যেটা আমি হতে দেব না। প্রজেক্ট আমার চাই, সাথে সেটা সঠিক কমপ্লিটেও লাগবে। এই জন্য বিয়েটা জরুরি। আমি বিজনেসম্যান, আমাকে ডমিনেট করা সহজ নয়। যাও সামনে থেকে। মেহরাব সাহেবের কথা শুনে আমিনা বেগম হা হুতাশ করলেও কাজ হয় না। অরিত্রীকে সবকিছু বলে। অরিত্রী এসব শুনে পাগলামি শুরু করে দেয়। এভাবে কয়েকদিন চলে যায়। এর মধ্যে বিয়ের কার্ড ছাপানো হয়, তারিখ ঘোষণাও করা হয়। সবকিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ বিয়ের আগের দিন রাতে সাব্বিরের মা, বাবা সহ পরিবারের অনেকেই মেহরাবদের বাড়িতে আসে। মেহরাব আর আমিনা বেগম তখন বসেছিল। হঠাৎ এভাবে ছেলেপক্ষের আগমনে কিছুটা ভ্যাবাচাকা খান তারা। তবে হেসে আকাশদের স্বাগত জানাতে গেলে তখনই আকাশ বলে, আপনার সাথে আমরা ভদ্রতা দেখাতে আসেনি, বসে গল্প করতেও আসেনি। আপনি যেটা করেছেন সেটা আপনাকে মনে করে দিতে এসেছি মেহরাব সাহেব। কি হয়েছে এভাবে কথা বলছেন যে? আপনার সাথে এখনো ভদ্রতা রেখে কথা বলছি, এটাই তো অনেক। কি হয়েছে বলেন তো? এভাবে না বলে হুট করে আসলেন। আগামীকাল বিয়ে, আপনারা কিছু বললে বসে কথা বলি। আপনি আমাদের কি জোকার পেয়েছেন? আপনার মেয়ে যেমন অসভ্য, বেয়াদব আর বেশরম, আপনি তো কম যান না। আপনাদের উচিত রাস্তায় দাঁড় করিয়ে জুতার মালা পরিয়ে সবগুলোকে অর্ধনগ্ন করা। মুখ সামলে কথা বলুন। সম্পর্ক করতে যাচ্ছি, তার মনে এই নয় যে আপনাদের সব কথা শুনতে বাধ্য। সাবধানে কথা বলুন আপনারা। আপনারা সাবধানে কাজ করবেন। আমাদের কি এত লজ্জা শরম বলে কিছু আছে? আমার তো মনে হয় আপনাদের যদি বাইরে নগ্ন করেও রাখা হয় তবু সামান্য লজ্জা পাবেন না। বেরিয়ে যান আপনারা বাসা থেকে। আপনাদের সাথে আমার মেয়েকে বিয়ে দেব না। চলে যান এক্ষুনি। কে আসছে আপনাদের অমন বেয়াদব আর খারাপ মেয়েকে বিয়ে করতে আমাদের ছেলের সাথে? যদি আগে জানতাম আপনার মেয়ে এতটা খারাপ, তাহলে আমার ছেলেকে একটা বাজারের বেশ্যার সাথে বিয়ে দিতাম। ছি, বলতে লজ্জা করছে আমার। এখন কি নেকাশ আসছেন? হ্যাঁ, আপনারা কি যাতা বলছেন? কি করেছে আমার মেয়ে? আপনাদের সাথে অনেক ভদ্রতা দেখিয়েছি। বলেন কি হয়েছে? ও, আপনি বুঝি জানেন না? জানবেন কি করে? মেয়ের পেটে যে বাচ্চা আছে সেটা আপনারা জানেন না? আসলে আপনারা জেনে বুঝে আমাদের ছেলের গলায় আপনাদের খারাপ মেয়েকে ঝুলিয়ে দিচ্ছিলেন। 10 জায়গাতে সম্পর্ক করে কার না কার বাচ্চা পেটে নিয়ে সতী মেয়ে সাজিয়ে আমাদের বাড়িতে পাঠাতে চান। ছি, আল্লাহ বাঁচিয়েছে। এমন মেয়ে তো আমি গলা টিপে মারতাম। কি কি বলছেন এসব? আমার মেয়ে এসব করবে? দেখুন, আপনারা যা বলছেন আমরা তা জানি না। মিথ্যা অপবাদ দিবেন না। মিথ্যে বলছি? বিশ্বাস হচ্ছে না? হবে কি করে? একটা বাজারের মেয়ের থেকেও আপনার মেয়ে খারাপ, তাই কথা রাখি বিশ্বাস করছেন না। দেখুন আপনার মেয়েকে, সে ফোন করে আমাদেরকে নিজেই বলেছে। দেখি আপনার মুখ কোথায়। অরিত্রীর মা এখনই আর তোমার মেয়েকে দেখো। মেহরাবের কথা শুনে আমিনা বেগম দৌড়ে যায় মেয়েকে ডাকতে। অরিত্রীকে ডেকে নিয়ে আসে সবার সামনে। অরিত্রী মাথা নিচু করে দাঁড়ায়। মেহরাব সাহেব এগিয়ে আসে অরিত্রীর দিকে। অরিত্রীর দিকে তাকিয়ে জোর গলাতে জিজ্ঞেস করে, মা, আকাশ সাহেবেরা এসব কি বলছে?
তুই নাকি তাদেরকে ফোন করে বলছিস তুই প্রেগনেন্ট, তোর সম্পর্ক আছে নাকি কোনো ছেলের সাথে, তার বাচ্চা কি তোর পেটে? অরিত্রি চুপ থাকে, কিচ্ছু বলে না সে। মাথা নিচু করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে অরিত্রি। মেহরাব সাহেব আবার জানতে চায়, কি হলো, কথা বলছিস না কেন? ভয় নেই, আমাকে বল, সত্যটা বল। তুই যে এমন মেয়ে না, তাদেরকে বল। যা বলছিলি সেটা মজা করে, ওদের মুখের কথা বন্ধ করে দে মা। অরিত্রি তখনও চুপ থাকে। মেহরাব সাহেব ঘামতে শুরু করে শীতের মধ্যে। অসহ্য যন্ত্রণা হচ্ছে তার বুকে। নিজেকে সামলে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখনই আকাশ সাহেব বলে, দেখছেন, মুখে কোনো কথা নেই। এই মেয়েকে নিয়ে আবার গর্ব করছেন। ছি, এমন মেয়ে আমার মেয়ে হলে কবে মেরে ফেলতাম। আমার তো মনে হয় সবটা আপনারা জানেন, এখন নাটক শুরু করছেন, তাই না? যেমন খারাপ মেয়ে তেমন খারাপ পরিবারও আপনারা। ওর সাথে তো কাজের ছেলেরও বিয়ে হবে না। কালকে বিয়ে, আপনারা এভাবে সবকিছু গোপন না রাখলেও পারতেন। চলো সবাই, এসব লোকদের সাথে আমরা সম্পর্ক করতে চাই না। আপনি বন্ধু বলে মেয়ে দেখে জানেন আমরা। প্রজেক্ট নিয়ে বেশি পেঁচাল, আপনার মেয়ের কীর্তি দেশের সামনে ফাঁস করে দেবো বলে দিলাম। কথাগুলো বলে সবাই চলে যায়। বাড়ি ভর্তি লোকজন। সবচাইতে বয়সে বড় কাজের মহিলা মাহিমা দাঁড়িয়ে আছে। সবার মাথা নিচু হয়ে গেছে। আমিনা বেগম এসে অরিত্রির গালে কষে দুটো চড় বসিয়ে দেয়। তারপর কেঁদে বলতে থাকে, তোর সম্পর্ক আছে সেটা জানিয়েছিলি, কিন্তু তুই যে এত বড় কাজটা করবি কখনো ভাবতেই পারিনি। মানুষ না জানিয়ে বিয়ে করে, আর তুই কিনা বিয়ের আগেই। ছি অরিত্রী, এসব বলতেও আমার মুখে বাজছে। বেশি আদর দিয়েছি বলে সেটার ফায়দা দাম এভাবে পূরণ করলি? নিজের মেয়ের এসব কথা অন্যদের থেকে শোনার আগে মরণ হলো না কেন? মা, আমার কথা চুপ কর। মেহরাব সাহেব বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর মাহিমার কাছে যায়। মাহিমার হাত ধরে তিনি কাঁপা কাঁপা হাতে বলে, আপা, আমি যখন খুব ছোট তখন তুমি আমার থেকে মাত্র 2 বছর বড়। তোমার মা আমাদের বাড়িতেই কাজ করছে, গ্রাম থেকে এসে। তুমি এখনো আমাদের এখানেই আসো অনেক বছর ধরে। আমার মেয়ে ভুল করেছে, আমি তোমার কাছে একটা জিনিস চাই, দিবে? ওর শাস্তি হবে এটাই। কি চাও ভাই বলো। পাপা, তোমার ছেলে আহনের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। ওরা বলেছে কাজের ছেলের সাথেও বিয়ে হবে না। আমি দেখাতে চাই ওর এই কাজের ছেলের সাথে বিয়ে দেবো আমি। দয়া করে আমাকে ফিরিয়ে দিও না। ছি ভাই, কি বলো? আমার না থাকতে কেন? তোমরা যা ভালো মনে করে সেটাই হবে। আমার ছেলে কিছু বলবে না। মাহিমার কথা শুনে মেহরাব সাহেব এগিয়ে আসে আমিনার দিকে। আমিনাকে বলে, তোমার মেয়ে কি ভেবেছে? কারো না কার সাথে এসব করে বেরিয়েছে, ভাবছে বিয়ে ভাঙলে ওই ছেলের সাথে বিয়ে দিবে। কখনো না, ওর বিয়ে আমি আমার বাড়ির কাজের মহিলার ছেলের সাথে দেবো। সেও কাজ করে, তার সাথে আমি তোমার মেয়ের বিয়ে দেবো। এটা তার জন্য উপযুক্ত শাস্তি। বিয়ের জন্য সব রেডি করো, কালকেই বিয়ে দেবো। এটা আমার সিদ্ধান্ত। যদি এইটা সে না মানে, তার কপালে অনেক খারাপ আছে। তাকে বাড়ি থেকে বেরও করে দেবো আমরা, তাকে মরতেও দেবো না। কিন্তু কাজের ছেলের সাথে অত্রির বিয়ে হবে। মেহরাব সাহেব কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। অরিত্রি দৌড়ে নিজের রুমে আসে। সারা রাত কেঁদেছে অরিত্রি। আমিনা বেগম রাত থেকেই মেয়ের সাথে। বাড়িতে কারো কোনো ঘুম নেই। মেহরাব সাহেবও ঘুমাতে পারেনি। অরিত্রিকে শাড়ি পরাতে শুরু করে আমিনা বেগম। অরিত্রির বয়ফ্রেন্ড নিবিড়কে সে ভালোবাসে অনেক। তার ভালোবাসাকে রেখে কিভাবে সে সাব্বিরকে বিয়ে করত, তাই তাদেরকে কল করে অরিত্রি সবকিছু বলেছিল। আর সেই জন্যই বিয়েটা ভাঙে। কিন্তু মাঝখান থেকে আবার ঝামেলা হলো মেহরাব সাহেব, যে কিনা বাড়ির কাজের মহিলার ছেলের সাথে বিয়ে ঠিক করে বসে। অরিত্রি না পারছে মেনে নিতে, না পারছে এখান থেকে পালাতে। তবে এখন মেনে নিতে না পারলেও তাকে বিয়ের সাথে সাজতে হবে। অরিত্রি বলে, আমি এই শাড়ি পরবো না। মন থেকে মেনে নিতে পারছি না এই বিয়েটাকে। সেই বিয়ের জন্য আমি কখনো বিয়ের শাড়ি পরবো না। যদি এটাও তোমরা না মানো, আমি এমনি নিজেকে মেরে ফেলবো। আমি যেদিন মেনে নিতে পারবো মন থেকে সবকিছু, সেদিন আমি বিয়ের শাড়ি পরবো। আর সেটা কখনো সম্ভব হবেও না। আমিনা বেগম অরিত্রিকে অন্য একটি শাড়ি পরিয়ে বাইরে নিয়ে আসে। দূরে সোফাতে বসে আছে খ্যাত গরিব কাজের ছেলে আরহান আহসেদ। তাকে দেখলেই অরিত্রির অনেক রাগ উঠে যায়। যাকে কিনা সহ্য করতে পারেনি
কখনো অরিত্রী, অথচ তার সাথে আজকে ওর বিয়ে হচ্ছে। বাড়িতে কেবল বাড়ির লোক ছাড়া কেউ নেই। অরিত্রীকে অরহনের পাশে বসানো হয়, কাজে আসে। তারপর বিয়ের কাজও সম্পন্ন হলো। বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকের মেয়ের সাথে একদম নগণ্য একটা কাজের ছেলের বিয়ে হয়েছে, যেটা পরিবারের লোকেরা ছাড়া আর কেউ জানে না। এমন কিছু খবরের জন্য মিডিয়ার লোক ওত পেতে থাকে, কারণ মেহরাব সাহেব দেশের একজন বড় বিজনেস আইকন। তাকে নিয়ে সব সময় পজিটিভ কিছুই ছাপানো হয়ে থাকে পত্রিকাতে। তার কেরিয়ারে কখনো তিনি মাথা নিচু করে থাকতে হয় এমন কোনো কাজ করেননি। বিরাট বড় কোম্পানি তার, যেখানেও তিনি গর্বের সাথে কাজ করে থাকেন। কিন্তু তার মেয়ে এমন একটা কাজ করে বসেছে, যেটা ভাবলেই মেহরাব সাহেব ভিতর থেকে একদম দুমড়ে মুচড়ে যাচ্ছে। যেহেতু তিনি বিজনেস আইকন, তার হেটার্সরা থাকবে, আর মেহরাব হেটার্সদের নিয়েই প্রজেক্ট ডিল করে, যাতে তারাও মেহরাবকে ভালোবাসতে পারে। আর মেহরাবের বড় হেটার্স ছিল আকাশ সাহেব, যে কিনা অলরেডি মেহরাবের মেয়ের কথা জানে। এটা নিয়ে তিনি কি করবেন, বা তার সামনে মেহরাব যে আজীবন মাথা নিচু করে থাকবে, সেটা ভেবেই মেহরাব সাহেবের মনে তার মেয়ে অরিত্রীর উপরে রাগ জমতে থাকে। শাস্তিটা যেন মনে হতে থাকে আরো কম হয়ে গেছে। অরিত্রী বাসর ঘরে বসে আছে, আরহান এখনো আসেনি। সে তার ঘরে বসে। মাহিমা বেগম তার সামনে আসে, নিজের ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মাহিমা কিছু বলতে যাবে, তখনই আরহান বলল, মা, আমার সাথে কেন এমন করলে? তুমি জানো না বড় স্যারের মেয়ে কেমন অহংকার, জেদি আর বদমেজাজি। আমাদের সবার সাথে কেমন বাজে ব্যবহার করে দেখোই তো। আর তাছাড়া মেয়েটার পেটে অন্যের বাচ্চা। তুমি কিভাবে পারলে মা এমন মেয়ের সাথে আমাকে বিয়ের জন্য রাজি করাতে, বা নিজে রাজি হতে? দেখ বাবা, তোর বাপ যে ছিল সে আমাকে রেখে চলে যায়, তোকে নিয়ে এই কষ্টে বেঁচে থাকে। পাশে দাঁড়িয়েছিলেন অরিত্রিকার মা বাবা, ওনাদের অবদান অনেক বেশি। ওনাদের অনুরোধ কিভাবে ফেলবো? তাই বলে আমার জীবনটা একটা জাহান্নামের ভেতরে ফেলে দিলে? এর থেকে তো এই বাড়ির গাড়িগুলোর যে গ্যারেজ আছে, সেখানে মাসুদ কাকুর কাজ করেন। তার মেয়ে সিনথিয়া অনেক ভালো আছে। মেয়েটা আমার সাথে একটু সিনিয়র হলেও আমাকে সে পছন্দ করে। তুমি বড় লোক ঘরের মেয়েকে আমার গলায় ঝুলালে। বেশি কথা বলিস না তো। যা, বোমা অপেক্ষা করছে। মানুষ কি বলবে যে বিয়ের পর দুজনের ঘরে? যা এখন এখান থেকে। আরহান বের হলো তার ঘর থেকে। মনটা খারাপ ওর, কি করবে বুঝতে পারছে না। সে গুটি গুটি পায়ে হেঁটে যায় অরিত্রীর রুমের দিকে, এগিয়ে যেতে থাকে। দরজার কাছে আসতেই অরিত্রীর কাজিনদের থেকে শুনতে পায়, খেলে ছোট লোকের জাত, বড় লোক ঘরের মেয়েকে তো চান্সে বিয়ে করে ফেললি। এখন তো তোরই সুখ। দেখিস আবার রাজ্যটা হাতানোর চেষ্টা করিস না। তোরই তো কপাল রে। দেখতে তো কালো, তার উপরে ক্ষেত, জঘন্য চেহারা। তুই কিভাবে পারলি আরিত্রি আপুর সাথে বিয়ে করতে? যা যা, ভেতরে যা, সাবধানে কাজ করিস। আরহান মাথা নিচু করে নেয়। আসলে সত্য কথা, আরহান ছেলেটা দেখতে কালো, ঠিক কালো না, শ্যামবর্ণের। কিন্তু সুন্দরী বড়লোক ঘরের মেয়েরা কখনো এমন ছেলেকে পছন্দ তো দূরে থাক, অপছন্দের লিস্টেও রাখবে না। প্রচন্ড মন খারাপ। আর কাঁপা কাঁপা হাতে দরজা খুলল আরহান। বিছানায় বসে আছে অরিত্রী, ফ্লোরে পড়ে আছে দামি বেনারসি, আর অরিত্রীর গায়ে সাধারণ একটা শাড়ি, তবু এটার দাম অনেক বেশি। আরহান ধীর পায়ে এগিয়ে যায় অরিত্রীর দিকে। বিছানার এক কোণাতে বসতে অরিত্রী ঘুরে তাকিয়ে চিৎকার করে বলে, শালা, ওর বিছানা থেকে! কুত্তার বাচ্চা, তোর এত সাহস কি করে হলো আমার রুমে অনুমতি ছাড়া ঢোকা? আমার বিছানায় বসার সাহস পেলে কোথায়? জানোয়ার কোথাকার! কি ভাবছিস? হ্যাঁ, বাবা তোকে আমার জামাই করেছে বলে তোর বুকে আমি ঝাঁপিয়ে পড়ে বলবো আমাকে কলঙ্কের ডাক থেকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ? হারামির বাচ্চা, লোভী জাত, ছোট লোক! আমার জোতা মোছার যার যোগ্যতা নেই, সে আমার বর হয়েছে। নিজের দিকে দেখিয়েছিস? আমাদের বাড়ির গ্যারেজের লোকদের চোখের মুখে যে মোবিলের কালি লেগে থাকে না, তোর চেহারাটা ঠিক অমন। দূরে যা আমার থেকে। আরহান দূরে সরে আসে। বুকের ভিতরটা ওর কাঁপতে থাকে। মাথা নিচু করে নিয়েছে সে। চোখের কোণায় জল জমতে শুরু করে। আরহানের হাত পা কাঁপছে অনেক। কি বলবে সে বুঝতে পারে না। প্রথমবার কেউ তাকে এতটা অপমান করলো। যদিও নিজের চেহারা শ্যামবর্ণ হওয়াতে সবসময় মেয়েদের থেকে দূরে থেকেছে,
মাহিমা বেগম যত কষ্ট হোক ছেলেকে পড়াশোনা করিয়েছে। আরহান কখনো কারোর সাথে সেভাবে মেশেনি। আরহান অরিত্রির দিকে তাকালো। মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী, গায়ের রংটা দুধে আলতা, চেহারাতে কোনো খুঁত নেই। অরিত্রি রাগলেও যে সুন্দর লাগে সেটা কখনো আরহান খেয়াল করেনি। করবে কি করে? মালিকের মেয়ে সে, তার দিকে তাকানোর জন্য বিশেষ যোগ্যতার প্রয়োজন আছে। আরহান কখনো কল্পনাও করেনি অরিত্রি তার বউ হবে। কি দেখছিস? হ্যাঁ, আমার দিকে তাকাবি নাও তুই। তোর তাকানোতে আমার বমি আসে, নিজেকে অসুন্দর মনে হয়। নিচের দিকে তাকা, দেখ আমার দামি 50,000 টাকার শাড়ি পরে আছে। এটার যোগ্য তুই না, তোর থেকেও সে দামি, তবুও দেখ সে নিচে পড়ে আছে। আমি একবারের জন্য শাড়িটা ধরিনি। আমার যেখানে মনটাই বিয়েতে নেই সেখানে শাড়ি কেন পরবো? ওই শাড়ি সেদিন পরবো যেদিন আমার মনের মতো বিয়ে হবে। কি ভাবছিস তোকে বর হিসেবে মানবো? না, কখনো না। টেবিলের দিকে তাকা, একটা পেন আর পেপারস পড়ে আছে, যা ওটা হাতে নিয়ে পড় তুই। অরিত্রির কথাগুলো আরহানের বুকে তীরের মতো এসে বিঁধতে থাকে। শীতের ভিতরেও সে ঘামছে। খুব ধীর পায়ে সে টেবিলের দিকে যায়। একটা পেন রাখা, আর পেনের নিচে কাগজ। সেখানে হাতে লেখা অনেকগুলো লাইন আছে। আরহান সেটা হাতে নেয়। কেউ জানে না আরহান পড়াশোনা করে। অরিত্রি বলে, সেখানে কি লেখা আছে জানিস? ও, তুই তো পড়তে পারিস না। শোন, পেপারটা হলো একটা কন্ট্রাক্ট পেপার। আমাদের বিয়েটা কাগজে কলমে, মন থেকে আমি মানি না, তবুও আমার জন্য এই কন্ট্রাক্টটা বিয়ে দরকার। প্রথম লাইনে লেখা, 1 বছর আমাদের এই বিয়েটা কন্টিনিউ করতে হবে। তারপর আমার ব্যাপারে কোনো কিছু বলা যাবে না, বাইরের কাউকে কখনো বলা যাবে না আমাদের বিয়ে হয়েছে। কেউ জানবে না আমরা স্বামী স্ত্রী। কখনো স্বামীর অধিকার দেখানো যাবে না, কারো পার্সোনাল কোনো বিষয় নিয়ে কথা বলা যাবে না। আমার ঘরে অনুমতি ছাড়া আমার কাছেও আসা যাবে না। তুই সোফাতে ঘুমাবি, আমি কখন বাইরে যাব না যাব, কার সাথে ঘুরবো, কার সাথে থাকবো, সেসব নিয়ে কখনো কথা বলা যাবে না। তোর ক্ষেত্রেও সেটা একই থাকবে, যদিও তোর বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর একটা কথা, বাবার সামনে আমার সাথে বউ হিসেবে কথা বলবি। সাইন কর। ও, তুই নাম লিখতে পারবি তো? আরহান কোনো কথা না বলে পেপারের কোনাতে সাইন করে। অরিত্রির দিকে বাড়িয়ে দেয়। অরিত্রিও সাইন করে নিল। তারপর পেপারটা অরিত্রি শোকেজে তুলে রেখে বিছানায় এসে বসলো। আরহানের অনেক কান্না পাচ্ছে। অরিত্রির সামনে থেকে যদি সে চলে যেতে পারত, কিন্তু লজ্জাতে বসা থেকেও উঠে দাঁড়াতে পারছে না। সে সোফাতে বসে আছে। রুমের এক পাশে 3টে সোফা। আরহান সেখানে গিয়ে বসলো। অরিত্রি শুয়ে পড়ে বিছানায়। কম্বল মুড়ি দিয়ে সে কাঁদতে থাকে। বারবার নিবিড়ের কথা মনে পড়ছে ওর। ফোনটাও কাছে নেই যে তাকে কল করবে। নিবিড়ের সাথে ওর সম্পর্ক 1.5 বছরের বেশি। দুজনে বিয়েও করতে চেয়েছিল, কিন্তু সবকিছু যে এভাবে এলোমেলো হয়ে যাবে কখনো ভাবতেই পারেনি অরিত্রি। বেলকনিতে দাঁড়িয়ে আছে মেহরাব। পিছনে আমিনা বেগম এসে দাঁড়ালো। মেহরাব সাহেব সিগারেট খাচ্ছে। সন্ধ্যা থেকে তিনি রুম থেকে বের হয়নি। বিয়ের আসরে তো ছিলেন না। আমিনা বেগম পাশে বসে মেহরাবকে বলে, ঘুমাবে না? অনেক রাত হয়েছে। ঘুম আসছে না। 30 বছরের ক্যারিয়ার, আমি এই প্রথম আকাশের সামনে মাথা নিচু করে চলবো। তাকে কখনো কিছু বলতে পারবো না। প্রজেক্টটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল, যেটার জন্য আমি 1 কোটি টাকা লাগিয়েছিলাম। হাতছাড়া হয়েছে, সেটা মেনে নিতে পারতাম, কিন্তু আমার সম্মান, বড় মুখ করে আমি মিডিয়ার সামনে কথা বলতাম, সেটা আর পারবো না। তোমার মেয়ের সাথে আমি কখনো কথা বলবো না। আর যে ছেলের সাথে সে এসব করছে, ওই ছেলেকে আমি মেরে ফেলবো। নাজিমকে বলছি ছেলেটাকে খুঁজে বের করতে। কি পাগলামি করছো? ওই ছেলের সাথে তো বিয়ে দিতে পারবে মেয়েটাকে। না, সে তো এটাই চেয়েছিল, বিয়ে ভেঙে ওই ছেলেকে বিয়ে করবে, সহজ পথ অবলম্বন করবে। ভাবছিল মেনে নেব, কিন্তু না, সেটা আমি করব না। সে সন্তান হয়ে জিদ দেখাতে পারে, আদর দিয়েছি বলে সেটার ফায়দা নিতে পারে, তবে আমি বাবা হয়ে কেন পারবো না উল্টো জিদ দেখাতে? আমরা কি তাকে ভালোবাসিনি? আমরা কি তার স্বাধীনতা দেইনি? ওর বোঝা উচিত ছেলেদের গায়ে কখনো কলঙ্ক লাগে না, কিন্তু মেয়েদের যদি সামান্য কলঙ্ক থাকে সে মেয়ে মূল্যহীন। মেয়ে হয়েছে, সে তার উচিত ছিল নিজেকে সামলে রাখা। তার অন্যায় আবদার, তার বেপরোয়া চলাফেরাকে তো সাপোর্ট করতে পারি না, তাই না? আমাদের বোঝা উচিত ছিল যে সন্তান জন্মের পর টাকার মুখ দেখে
সুখ খুঁজে পায় সে কখনো জীবনের মানে বোঝে না। জীবনের মানে বোঝে অহান, আর তার জন্যই মেয়েটাকে ওর সাথে বিয়ে দিয়েছি। কিন্তু অরহানের কথা ভাবলে না? তোমার এই মেয়েকে সে কিভাবে মেনে নিয়ে থাকবে? তারও তো ইচ্ছে আছে অনেক কিছুর। অহানকে চিনি, সে বেয়াদব নয়, সম্মান করে ছেলেটা। দুটো চড় খেয়েও কখনো সে বড় কথা বলে না। তোমার মেয়েকে নিয়ে আমি কিছুই শুনতে চাই না, ঘুমাতে দাও। তাকে যে মারেনি এটাই তার কপাল। যাও সামনে থেকে, আজকে থেকে তোমার মেয়ের যেন আমার সামনে না আসে, তাকে জানিয়ে দিও। আমিনা বেগম তার হাজবেন্ডের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে। তার যে কিছুই করার নেই। আসলে অরিত্রীকে তিনি ভালোবাসতেন অনেক, কিন্তু এভাবে বকে যাবে সন্তান কখনো ভাবেননি। সুখের সংসারটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমিনা বেগম চলে আসে, বিছানায় এসে চোখ বন্ধ করে, কিন্তু ঘুম যে আসে না। দুদিন ধরে ঘুম নেই চোখে ওদের। তারপর সকাল হয়। আমিনা বেগম অরিত্রীদের ঘরের দিকে আসে। ঘরের দরজা আধা খোলা। সকাল 10টা বেজে গিয়েছে। উনি দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। অরিত্রী ঘুমোচ্ছে। গায়ের শাড়িটা আগের মতো আছে, কিন্তু আরহান নেই। আরহান তার মায়ের সাথে কাজ করছে। সে এবারের কাজের ছেলে। তার মাকে সে হেল্প করে টুকটাক। থাকা খাওয়া ফ্রি। মা ছেলে মিলে মাসে 20,000 টাকা বেতন পায়। তাতে আরহানের পড়াশোনার খরচ চলে যায়। আমিনা বেগম টেবিলে অরিত্রীর ফোনটা রাখে। তারপর অরিত্রীকে ডাকতেই সে দ্রুত উঠে বসে। ঘুমের ঘোর কাটতে সে দেখতে পায় ওর মা দাঁড়িয়ে আছে। অরিত্রী বলে, আমি বের হব। আমার ফোন কোথায়? নীরবকে কল দিব। দেখ অরিত্রী, তোর বিয়ে হয়েছে, ভুলেও আর কোনো উল্টাপাল্টা কাজ করবি না। আমি এ বিয়ে মানি না। যাও রুম থেকে। আমিনা বেগম চলে যায় রুম থেকে। অরিত্রীর ফোন অন করে, নিবিড়কে কল দেয়। কয়েকবার বাজার পর নিবিড় ফোন রিসিভ করলো। অরিত্রী কাঁদতে থাকে। নীরব, কেমন আছো? তোমাকে অনেক মিস করছি। আমি তোমার কাছে যেতে চাই। ও, অরিত্রী বলছো? তাই কেমন কাটলো বাসর রাত? নিশ্চয়ই অনেক ভালো। যেটা আমার সাথে হওয়ার কথা ছিল সেটা তুমি অন্যের সাথেও করে ফেললে। অনেক মজা পাইছো, তাই না? কি যা তা বলো, হ্যাঁ? কোথায় আছো? দেখা করবো আমি। আমি আর কোথায় থাকবো? যেখানে থাকি সেখানেই আছি। আমি আসছি। অরিত্রী গোসল করে রেডি হয়ে নিল। ওড়না ছাড়া ওয়ান পিস ড্রেস পরে, চুলগুলো সুন্দর করে বেঁধে নিল। হালকা সাজুগুজু করছে সে। ভ্যানিটি ব্যাগ নিয়ে বের হলো অরিত্রী। খাবার টেবিলে সবাই বসে আছে মেহরাব সাহেব ছাড়া। মাহিমা বেগম তার বৌমাকে দেখে এগিয়ে আসে। মুচকি হেসে তার বৌমাকে বলে, কেমন আছো বৌমা? কাজের লোকের মুখে এমন কথা শুনে অরিত্রীর আরো রাগ বেড়ে যায়। সে চিৎকার করে বলে, কি বলেন আপনি? বৌমা? আপনার ওই ছোট লোক ছেলের বউ আমি? হ্যাঁ, সেটা কাগজে কলমে, কিন্তু মন থেকে নয়। আমাকে বৌমা বলে যদি আর একবার ডেকেছেন, আপনাদের সবাইকে বাড়ি থেকে বের করে দেব বলে দিলাম। আর আপনাকে মুরব্বী বলেও মানবো না। দূরে যান, আমার কাছেও আসবেন না। অরিত্রী, অনেক বেয়াদব হয়ে যাচ্ছিস তুই। আমি বেয়াদব। তোর বাবা আসছে কিন্তু। আমি গেলাম, ফিরতে দেরি হবে। আমিনা, তোমার মেয়ে কোথায় যাচ্ছে? মেহরাবের কথা শুনে অরিত্রী দাঁড়িয়ে পড়ে। আমিনা বলে, বাহিরে যাচ্ছে। ও বাইরে? একা কেন? আহান কোথায়? ওকে সাথে করে নিয়ে যেতে বলো। মা, আমি একা যাব। বন্ধুদের সাথে দেখা করতে যাব। সেখানে কাজের ছেলের কোনো কাজ নেই। যে কাজের ছেলে নয় সে তার বিয়ে করা হাজবেন্ড। এখন থেকে বাইরে কোথাও গেলে তাকে সাথে করে নিয়ে যাবে। তোমার মেয়ে বেশি বেয়ারা হলে আমি তার আরো কঠিন ব্যবস্থা নিতে পারি, জানিয়ে দাও। অরিত্রী দাঁড়া, অরহানকে ডেকে দিচ্ছি। অরিত্রী রাগে নাক ফুলিয়ে বলে। ফর্সা মুখটা রাগে লাল হয়ে পড়ে। বিরক্তির অনুভূতি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে সে। আরহান আসে মেহরাবের সামনে। স্যার ডেকেছেন আমাকে? হ্যাঁ, তোমার বউ বাইরে। সে আরহান আসে মেহরাবের সামনে। স্যার ডেকেছেন আমাকে? হ্যাঁ, তোমার বউ বাইরে যাচ্ছে, তোমাকে বলেছে? ইয়ে মানে না মানে হ্যাঁ বলছেন। তাহলে তুমি রেডি হওনি কেন? যাও ওর সাথে। হবে না, তোমার মেয়ের গাড়ির চাবি আহানকে দাও, সে গাড়ি চালাতে পারে। দাও। মা, আমি একা যেতে পারবো, কারো দরকার পড়বে না। হবে না, ওর থেকে ক্রেডিট কার্ড, গাড়ির চাবি আর রুমের যত ড্রেস আছে সব কিছু নিয়ে নাও।
দেখি সে একা কত দূর যেতে পারে। অরিত্রী রাগে আরো লাল হয়ে যায়। আরহান একটা খুব কম দামি টি শার্ট আর প্যান্ট পরে মেহরাবের সামনে আসে। আমিনা বেগম এসে আরহানের হাতে গাড়ির চাবিটা দিল। আরহান দ্রুত বের হয় গাড়ি থেকে। পিছনে অরিত্রী চুপচাপ হেঁটে আসতে থাকে। আরহান গ্যারেজ থেকে গাড়ি বের করতে গিয়ে সিনথিয়ার সাথে দেখা হয়। তারা জানেই না আরহান আর তাদের ম্যামের বিয়ে হয়েছে। আরহান গাড়ি নিয়ে বাহিরে আসে। তারপর অরিত্রীর সামনে এসে গাড়িটা থামায় আরহান। গাড়ি থেকে নেমে অরিত্রীর সামনে আসলো। অরিত্রী কোনো কথা ছাড়াই আরহানের গালে একটা চড় মারে। আরহান মাথা নিচু করে নেয়। সিনথিয়া তাকিয়ে দেখে সেদিকে। অরিত্রী রেগে বলে, তোর জন্য আজকে আমার এই অবস্থা। তোর মতো একটা ছোট লোকের সাথে আমার এখন বেরোতে হচ্ছে। তোকে দেখলেই আমার এতটা রাগ উঠছে, দূর ভাল লাগে না। শোন, তুই আমার ড্রাইভার হয়ে আমার সাথে চাপি। এর বেশি কিছু তোকে যেন না করতে দেখি। আচ্ছা ম্যাম। আরহান গাড়ির দরজা খুলে দেয়। অরিত্রী উঠে বসলো গাড়িতে। আরহান দ্রুত ড্রাইভিং সিটে বসে। অরিত্রীর ঠিকানা বলে কাশবন। আরহান গাড়ি স্টার্ট করে সেদিকে যেতে থাকে। সব লস হয়ে গেছে আমার। মেহরাবের সাথে যদি আমার পরিবারের সম্পর্ক তৈরি হতো তাহলে আজকে আমি হতাম ইন্টারন্যাশনালি বিজনেস আইকনের একজন। এসকে গ্রুপের সাথে একা টক্কর দিতে পারতাম। আকাশের কথা শুনে তার কোম্পানির সবাই চুপ হয়ে গেছে। আকাশ হলো মেহরাবের পরে একজন বিজনেসম্যান। এসকে গ্রুপ যত কোটি টাকার প্রজেক্ট আছে সব কিছু দেখে এই দুজন লোক। মেহরাব আর আকাশ দুজন প্রজেক্ট হাতে নেয়। এই দুজন দুই কোম্পানি থেকে যত প্রোডাক্ট লঞ্চ করে সব কিছু কিনে নেয় এসকে গ্রুপের মালিক। তবে এদিকে এগিয়ে মেহরাব। এসকে গ্রুপের মালিক বাংলাদেশি হলেও বিদেশি সবকিছু। তারা একসাথে অনেকগুলো পণ্য নিয়ে আন্তর্জাতিক মার্কেট ধরে রেখেছে। তবে মজার ব্যাপার হলো এই এসকে গ্রুপটা বেশি দিন হয়নি কোম্পানি লঞ্চ করেছে, মাত্র 3 বছর হয়েছে। আর তাতেই ওরা বিলিয়নে পৌঁছে গিয়েছে। এসকে গ্রুপ প্রতিষ্ঠার পিছনের গল্প সবারই জানা। ছোট থেকে তারা মাত্র কয়েক বছরে কিভাবে বড় কোম্পানিতে পৌঁছেছে এটা যেন স্বপ্নের মতো। বিজনেস মাইন্ড বেশ দক্ষ এই গ্রুপের মালিকের, কিন্তু এখনো তিনি দেশে আসেনি। তার ম্যানেজার সবকিছু হ্যান্ডেল করে। এই প্রজেক্টটা ঠিকঠাক হলে তবে সেই মালিক দেশে আসবে, কোম্পানির উপরে ইনভেস্ট করবে সরাসরি। কিন্তু মেহরাব এই প্রজেক্ট হাতছাড়া করলো। কি করবে বুঝতে পারছে না মেহরাব। ওদিকে আকাশ প্রজেক্টটা পেয়েও ঠিক সুবিধা করতে পারছে না, কারণ মেহরাব সাহেবের যে প্ল্যানিং ছিল তাতে ওদের কোটি টাকা আসতো, কিন্তু এখন সেটা আর সম্ভব নয়। আকাশ বলে, আমাদের এখন একাই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। সবাই কাজ করো। মেহরাবকে তো আমি দেখে নেব, তাকে আমি সবসময় আমার নিচে রাখবো এখন। আকাশ কথাটা বলে বের হয়। ঠিক তখনই কতগুলো মিডিয়ার লোক আকাশের সামনে এসে দাঁড়ায়। আরিফ নামের একজন সাংবাদিক প্রশ্ন করে, স্যার আপনার ছেলের সাথে এআই গ্রুপের মালিক মেহরাবের মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল গতকাল, আপনারা কেন জাননি? এই বিয়ে নিয়ে কোনো কথা বলেননি? আপনারা কি বিয়ে করতে চাননি? দেখুন, এটা পারিবারিক বিষয়, তাই এটা নিয়ে কথা বলতে ইচ্ছে নেই। তবে পারিবারিক কিছু সমস্যার কারণে বিষয়টা এখন আর এগিয়ে নিচ্ছে না। কেমন সমস্যা? ছেলের বা মেয়ের কোনো অ্যাফেয়ার আছে, নাকি বিজনেস ইস্যু নিয়ে সম্বন্ধ বন্ধ করে দিলেন? কিছুটা বিজনেস বিষয়, আশা করি এটা নিয়ে আর কোনো প্রশ্ন নয়। স্যার আকাশ আর দাঁড়ালো না, সেখান থেকে দ্রুত চলে আসলো। মেহরাব সাহেব টিভিতে এসবের নিউজ দেখছিলেন। মেহরাবের অ্যাসিস্ট্যান্ট নীরা বলে, স্যার আকাশ তো কিছুই প্রকাশ করলো না। জানি কেন করেনি। কেন স্যার? কারণ সে চেয়েছে আমি যেন সবসময় তার সামনে মাথা নিচু করে থাকি, এই জন্য সে কাউকে কিছু বলবে না। আমাদের প্রজেক্টের কি হবে? দেখি। হঠাৎ মেহরাবের ফোনে একটি কল আসে। এসকে কোম্পানির ম্যানেজার ফাইম কল দিয়েছে। তাড়াতাড়ি মেহরাব কলটা রিসিভ করে। হ্যালো স্যার। আমাদের বস চাচ্ছিল দেশে আসবে, আপনার সাথে বিজনেসের ডিল করবে। আপনার আগামী 5 বছরের যত প্রজেক্ট আছে সবগুলো আমার বস নিতে চাচ্ছে। আপনাদের কোম্পানির তৈরি পোশাক বেশ উন্নত আর কোয়ালিটিফুল। আপনাদের আগে যে দাম দিয়ে কেনা হতো তার থেকে আরও 10% মূল্য বাড়িয়ে কিনতে চাইছে বস।
আপনাকে জানিয়ে রাখলাম। রিয়েলি স্যার, আমি তো বিশ্বাসই করতে পারছি না। কবে আসবে তিনি? আপনাকে জানাবো, রাখি এখন। ফাহিম কল কেটে দেয়। ফাহিমের পাশেই ছিল তার বস বসে। এসকে কোম্পানির মালিক শুভ্র বিজনেস ছাড়া কিছুই বোঝে না। অল্প বয়সে এই জায়গাতে এসেছে সে। এর পিছনে হাড় ভাঙা পরিশ্রমও করতে হয়েছে তার। প্রথমে বড় কোম্পানি থেকে পণ্য কিনে দেশের ভিতরে বিক্রি করত, কিন্তু সেটা প্রসারিত হয়ে এখন বিদেশেও বিক্রি করে থাকে শুভ্রের এসকে কোম্পানি। এসকে কোম্পানি দেশের থেকে পণ্য কিনে আন্তর্জাতিক মার্কেটে আবার কোনো কোম্পানির কাছে বিক্রি করে দেয়। এভাবে এসকে কোম্পানিটা এখন বিশ্বের কাছে বিশেষ পরিচিত। অরিত্রী আসলো কাশবনে। গাড়ি থামায় আরহান। অরিত্রী গাড়ি থেকে নেমে পাশেই বেঞ্চের দিকে এগিয়ে যায়। সেখানে নীরব বসে আছে। আরহান গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। অরিত্রীকে সোজা নীরবকে জড়িয়ে ধরে। আরহান চুপচাপ দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে থাকে। অরিত্রীকে সরিয়ে দেয় নিবিড়। অরিত্রীর সামনে দাঁড়ালো। নীরব, শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে। আমার বিয়ে হয়েছে কালকে, কিন্তু আমি এই বিয়ে মানি না। বাড়িতে এই ঝামেলা শেষ হতে বছর খানিক তো লাগবেই। এর মধ্যে আমি অরহানকে ডিভোর্স দিয়ে দিব। ওর সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে। আমি শুধু তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। নিবিড় বসা থেকে উঠে দাঁড়ায়। অরিত্রীর দিকে তাকিয়ে মুচকি হাসে। অরিত্রীও হাসে, কিন্তু অরিত্রীর হাসিটা বেশিক্ষণ স্থায়ী থাকেনি। নিবিড় যা বলল তা শোনার জন্য অরিত্রী একদমই প্রস্তুত ছিল না। নিবিড় বলল, কেমন মজা হলো বাসরাত? اختر ديتول كول وتحس ببرودة توصل ل5 درجات أقل مع ديتول كول। মানে মানে কেন? আদর সুখ পেলে? কি বলতে চাচ্ছ? বোকা নাকি তুমি? কেমন সুখ দিল তোমার ছোট লোক কাজের ছেলে বর? অনেক আদর ছিল, অনেক আদর দিয়েছে, তাই না? বেশ সুন্দর একটি রাত কাটিয়েছ তার সাথে। আমাকে তো কখনো গায়ে টাচ পর্যন্ত করতে দিতা না। ভালোবাসে কিসের? হ্যাঁ, যে ভালোবাসাতে একে অপরকে চুমো দিতে পারবো না, তোমাকে বিশেষ জায়গাতে টাচ করতে পারবো না, সেটা কখনো ভালোবাসা হয়? কি বলছো তুমি? বোকা সাজার দরকার নেই। ভালোবাসা ছিল না আমার প্রতি। সত্যি বলতে, তোমার বাবার বড় লোক, তুমি 2 হাত ভরে খরচ করতা আমার জন্য। সেটার জন্যই মূলত তোমার কাছে আসা, তোমাকে ভালোবাসার নাটক করা। এখন তুমি বিবাহিত, তোমার শরীরে অন্য কারো ছোঁয়া। তুমি এখন ব্যবহৃত মেয়ে। তোমাকে এখন গ্রহণ করাটা আমার ইচ্ছে নেই। করতে পারি যদি তুমি বাড়ি ছেড়ে চলে আসো আর সাথে 10 কোটি টাকা আনতে পারো, তবে তোমাকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাব। সারা রাত স্বামীর আদর খেয়ে চেহারাটা তো একদমই অন্যরকম করে ফেলেছো। ব্যথা পেয়েছিলে বাবু? অনেক মজা, তাই না? এরকম অনেকবার করেছি, মানে সবগুলো এক্সের সাথেই আমার শোয়া শেষ। শুধু তুমি বাকি ছেলে। অনেক চেষ্টা করেও তোমাকে বিছানায় নিতে পারিনি, কিন্তু তুমি একটা সেই রকমের জিনিস। তোমার শরীর যে পাবে সে একেবারেও ছাড়বে না। শালা কাজের ছেলেটার কপাল, তোমার মতো এমন একটা মাল পেয়েছে। উফ, পাগল হয়ে যায়নি তো সে? দেখি কোথায় কোথায় কামড় দিয়েছে। অরিত্রীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। নিজেকে আর ধরে রাখতে পারে না। গায়ে যত শক্তি ছিল সবকিছু দিয়ে নিবিড়ের গালে একটা চড় মারে অরিত্রী। নিবিড় চড় খেয়ে চোখে যেন তারা দেখতে পায়। অরিত্রী চিৎকার করে বলে, হারামি জানোয়ার, তোর কথা মতো আমি নিজেকে কলঙ্কিত করেছি। সাব্বিরদের পরিবারের কাছে কল করে আমি মিথ্যে কথা বলেছি যে তোর বাচ্চা আমার পেটে, যাতে করে আমার বিয়েটা ভাঙে আর তোর কাছে যেতে পারি। তোর সাথে একসাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম। তোর কথা শুনে নিজেকে খারাপ বানিয়েছি পরিবারের কাছে। তোর জন্য আমি মিথ্যে বলেছি। সবকিছু রেডি ছিল রে। আমার নামে যত টাকা ছিল সেটা তোর 10 কোটির থেকেও বেশি। ভাগ্যিস আমার বিয়ে হয়েছে, নাহলে তোর মতো শয়তানকে আমি চিনতে পারতাম না। আর শোন, অরহানকে আমি তোর জন্যই কাছে আসতে দিইনি। সবকিছু তোর জন্যই ছিল, কিন্তু তোর চিন্তা ভাবনা এতটা নিচ, এতটা জঘন্য আমি কখনো কল্পনাও করিনি। আমার চেহারার হাল দেখে মন্তব্য করলি না? এটা কেন হয়েছে জানিস? তোর জন্য কাঁদতে কাঁদতে। ছোট লোক কোথাকার। আজকের পর থেকে তোকে আমি আমার সামনে কখনো যেন না দেখি। আমার দেওয়া শার্ট, টি শার্ট, আইফোন সব ফেরত দিবি, নাহলে তোকে আমি